পেট বেচে স্টুডেন্ট আমাদের স্টার্টেছে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25-26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে নতুন দিন নতুন টপিক, কি যৌথ মূলধনী ব্যবসা নিয়ে হাজির হয়েছে আমি তোমাদের ফাহিম ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো শুরু করা যাক। প্রথমত তোমরা কে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি কমেন্ট করো, দেখি তোমরা কে কোথা থেকে যুক্ত আছো, কে আমাদের ক্লাসগুলো করছো। এবং হ্যাঁ, অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা। আমাদের পেজ থেকে বিভিন্ন ধরনের ক্লাস হতে থাকে, বিভিন্ন ধরনের প্রফেশনাল ভিডিও হতে থাকে। দেখা যায় প্রয়োজনীয় সব আমি নিজেই খুঁজে পাই না, আমি কোন ক্লাস করিয়েছি না করিয়েছি আমার নিজের পেতে কষ্ট হয়ে যায়। তো তোমরা যদি শেয়ার করে রাখো তোমাদের টাইমলাইনে বা তোমাদের নিজেদের কাছে যদি শেয়ার করে রাখো, তখন দেখা যাবে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, তারাও ক্লাস করুক। একা একা কেন ক্লাস করবে, ফ্রি পাইছো দেখে একা একা। আচ্ছা দেখি কে কোথা থেকে যুক্ত আছো, কাইন্ডলি একটু কমেন্ট করো প্লিজ। আচ্ছা এখানে এইচএসসি 24 ব্যাচে কেউ আসো, কেউ দেখতেছো? এমন হয় অনেক সময় দেখা যায় চান্স পেয়ে গেছে, এরপরে এসে ক্লাস করে দেখার জন্য, মানে ফিল করে ভালো লাগে, এটা অনেক ভালো লাগে কাজ করে। যখনই তোমরা যারা বর্তমানে এইচএসসি 25 আছো, পরবর্তীতে তোমরা যখন কোনো না কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা, তখন তোমরা এসে আবার ক্লাসগুলো করবা। তখন ভালো লাগে যে এক সময় আমি ক্লাস করছি চান্স পাওয়ার জন্য, আজকে ওখানে ক্লাস করতেছি আমি শিক্ষার্থী হিসেবে, খুবই ভালো লাগে বিষয়টা। এইচএসসি 24 কেউ আসো, এমনি দেখতেছো? থাকার কথা না অবশ্য, তাও অনেকে আসে। আসগর আলী নোয়াখালী, আসগরকে এর আগেও দেখা গেছে আসগর প্রায় অনেকটাই অ্যাক্টিভ। কিছু কিছু স্টুডেন্ট আমি দেখি খুবই অ্যাক্টিভ, হাতে গোনা 5-6 জন। আচ্ছা শুরু করা যাক। প্রথমত, ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন হয় কত সালে? অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন হয় কত সালে? তোমরা উত্তর জেনারেট করতে থাকো, আমি বলতে থাকি কিছু বিষয়। দেখো, সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাস হয়? 1844 সালে। 1844 সালে ব্রিটেনে সর্বপ্রথম কোম্পানি আইনটা কি পাস হয়? সেটা কি ছিল? ইংলিশ নাম আমার সেই কোম্পানি আইনের নামটা কি ছিল? দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844। দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844। এটা ছিল কি সর্বপ্রথম কোম্পানি আইন। এই কোম্পানি আইন পরবর্তীতে আমাদের কি ব্রিটিশ শাসিত বা ভারতীয় যে উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশে আসে কত সালে? উপমহাদেশ আমাদের ভারতীয় উপমহাদেশে আসে কত সালে? 1950 সালে। তো তৎকালীন তো বাংলাদেশ ছিল না, মানে বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বাংলাদেশ তো সেপারেট একটা কান্ট্রি ছিল না। আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসে কবে? 1950 সালে। পরবর্তীতে ভারত যখন সেপারেট হয়ে যায়, ভারত নিজস্ব কোম্পানি আইন প্রচলন করে। সেটা কত সালে? 1913 সালে। আর বাংলাদেশের অভ্যাস কি, যা দেখে কপি করার ট্রাই করে। তো ভারত সেম, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, তখন ভারতের যে 1913 সালে কোম্পানি আইনটা ছিল, সেটাকে কিছুদিন বহাল রাখে। পরবর্তীতে বাংলাদেশ যখন দেখলো যে না, এই আইন দিয়ে সম্ভব হচ্ছে না, তখন সে কি করে, তোমার 1994 সালে নিজস্ব, মানে আমাদের বাংলাদেশের আইন, বাংলাদেশের কোম্পানি আইন 1994 সালে এটা প্রচলন করে। এবং 1994 সালে যে আমাদের কোম্পানি আইনটা, সেই কোম্পানি আইনটা আমাদের কার্যকর হয় কত সালে? সেটা উত্তর বলো। আমাদের যে 1994 সালে কোম্পানি আইন, এটা কার্যকর হয় কত সালে? দেখি কে উত্তর করতে পারো। আমাদের যে 1994 সালে কোম্পানি আইন, এটা কার্যকর হয় কত সাল থেকে? উত্তর করতে থাকো, আমি এটা সমাধান দিই। কি ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে? কি বললাম? 1950 সালে, সরি 1850 সালে। 1850 সালে, সরি একটু ভুল হয়ে গেছে, 1850 সালে। উত্তর কি হবে? 1850। ও, আমি মানুষ পাস্ট থেকে ফিউচারে যায়, আমি ফিউচার থেকে পাস্টে গেছিলাম, দুঃখিত, ভুল হয়, বয়স হয়েছে। একজন বলেছে মোহাম্মদ রাকিব হোসেন 1 জানুয়ারি 1995। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক। 1 জানুয়ারি 1995 সালে বাংলাদেশে যে কোম্পানি আইন 1994 সেটা প্রচলিত হয়। রাকিবুল ইসলাম মানে তুমি এইচএসসি 24 ব্যাচ, কি অবস্থা তোমার ভাই? আচ্ছা দেখো, কোনটি কোম্পানির বৈশিষ্ট্য নয়? শেয়ার, আইন সৃষ্ট, চিরন্তন অস্তিত্ব, নাকি অসীম দায়? আমরা কি জানি কোম্পানির মধ্যে শেয়ার আছে, আইন সৃষ্ট প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের 1994 সালের কোম্পানি আইন দ্বারা প্রচলিত, এবং সেটি অস্তিত্ব কি চিরস্থায়ী হয়ে থাকে।
আর অন্যদিকে আমাদের এক মালিকানা বা অংশীদারি ব্যবসা আছে, সেগুলোর অস্তিত্ব কি রকম হয়? সেগুলোর অস্তিত্ব হয় অনিশ্চিত বা অস্থায়ী প্রকৃতির। এবং এখন এটা কি অসীম দায়? অসীম দায় কেবলমাত্র কার হয়? এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের কি অসীম দায় হয়ে থাকে। কোম্পানির কি হয়ে থাকে? সীমিত দায়। সীমিত দায়। তাহলে উত্তর কি? গ। আচ্ছা, এরপরে আসি, শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলে? শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলে? তিনের উত্তর কি হবে? শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলে? এটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ঢাবিতে আসছে এটা। এটা ঢাবিতে আসছিল। শেয়ার থেকে অর্জিত আয়কে কি বলে? কি হবে? ইকবাল মাহমুদ 2 ডি, মোহাম্মদ রাকিব হোসেন গহ, আসগর আলী গহ, ইকবাল মাহমুদ 3 এ, মোহাম্মদ রাকিব হোসেন 3 এ। সাবাস। উত্তর কি? লভ্যাংশ। শেয়ার থেকে যে আমাদের অর্জিত আয় হয় সেটা কি? লভ্যাংশ। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত? কত? 2, 3, সরি চোখে আসলে সমস্যা হয়েছে, 2, 5, 3, 7। কি হবে? উত্তর কত? আমরা জানি কি পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যাদের সদস্য সংখ্যা সর্বনিম্ন কয়জন? 7 জন, এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এবং প্রাইভেট কত? সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ কয়জন? 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালক সংখ্যা হয় কয়জন? 3 জন। এবং পাবলিকের এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালক সংখ্যা হয় কয়জন? 2 জন। এখন আসি, কোন কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে, কোন কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে না? শেয়ার মোটামুটি দুটো কোম্পানি ইস্যু করতে পারে। কি একটু টুইস্ট লাগলো যে বলো ভাই পাবলিকই তো শুধু শেয়ার ইস্যু করতে পারে, প্রাইভেট কিভাবে করে? আমি বুঝাচ্ছি। পাবলিকও শেয়ার ইস্যু করে, প্রাইভেটও করে, কিন্তু প্রাইভেট নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে, অর্থাৎ যে 50 জন মেম্বার, সেই 50 জন মেম্বারের মধ্যে ক্রয় বিক্রয় করে। অন্যদিকে যে পাবলিক আছে সে জনগণের নিকট বিক্রি করে, যার কারণে ও যে 50 জন মেম্বারের কাছে জাস্ট বিক্রি করে প্রাইভেট, তাই এটাকে গণ্য করে না। তখন তাই বলা হয়ে থাকে শেয়ার কেবল ইস্যু করতে পারে কি? পাবলিক লিমিটেড কোম্পানি। বোঝা গেল? আচ্ছা, উত্তর তো অলরেডি আমি বললামই। মোহাম্মদ ইকবাল মাহমুদ বলেছে 4 বি, মোহাম্মদ রাকিব হোসেন 4 বি, আসগর আলী 3। কিসের 3? আর এদিকে আমাদের আহমেদ তাজদিদ রেগুলার, হ্যাঁ আমি ওর নামটা আমার খেয়াল আছে। আসগর আলী, তারপর আহমেদ তাজদিদ, ওদের নামগুলো আমার খেয়াল আছে, ওরা রেগুলার অনেক। লোডশেডিং দেখতে পাচ্ছি না, রাইট আ প্যারাগ্রাফ অন লোডশেডিং। আচ্ছা যাই হোক, ন্যূনতম পরিচালক সংখ্যা কয়জন? 3 জন। এরপরে আসি, লিমিটেড কোম্পানি কোন বিষয়টি লিমিটেড? লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? শেয়ার সংখ্যা, শেয়ার হোল্ডারদের দায়, মূলধন, পরিচালনার সংখ্যা, কোনটি? লিমিটেড কোম্পানি কি সীমিত? শেয়ার হোল্ডারদের দায়। লিমিটেড দিয়ে কি বোঝায়? শেয়ার হোল্ডারদের দায় কি? সীমিত, তাদের বিনিয়োগকৃত শেয়ার মূলধনের উপর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0, যেটা স্টুডেন্ট আমি নিজেও। কিভাবে আমি নিজে? গতকালকে হয়তো তোমরা দেখতে পেয়েছো যে আমি এই পেইড ব্যাচে জয়েন করেছি এবং আমার রুমালটি রেখে দেওয়া হয়েছে সাথে করে। আমিও এই ব্যাচের স্টুডেন্ট। আমি কি পাচ্ছি এই ব্যাচ থেকে? আমি পাচ্ছি বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টি বিষয়ে 30টি করে লাইভ ক্লাস এবং বোনাস রেকর্ডেড ক্লাস পাচ্ছি 60টি। খুবই উপকার হচ্ছে, তোমরাও জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে বলো জয়েন করতে। আর এক্সাম হচ্ছে কয়টি? 60টি। আর আমাদের কোর্স ফি শুরুতে ছিল 3000 টাকা, কোর্স ফি এখন 50% ডিসকাউন্ট দিয়ে কত? মাত্র 1500 টাকা। আর আমাদের ক্লাস চলবে কয়দিন? 4 মাস। তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবে। এরপর আরেকটা ব্যাঙ্গার আসতে যাচ্ছে তোমাদের জন্য। নাই কি জানেন? সেটা হচ্ছে আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ। আমি মুখেই বলি ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ। এখন বর্তমান স্পেশালিটি কি তোমাদের জন্য? বর্তমানে আমরা তোমাদের জন্য বই পাবলিশ করছি। বইগুলো পাবা মানে হালনাগাদ, একদম আপ টু ডেট ঢাবি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি এখানে এখন মানে তোমার কমন উপযোগী বিভিন্ন রিটেন, এমসিকিউ এগুলো অ্যাড করা হচ্ছে। আমাদের ব্যাচগুলো প্রতিটি ক্লাসের জন্য বিষয়ভিত্তিক তোমার সাজেশন, লাইভ ক্লাস চলতেই থাকে এবং জুমে হয় ক্লাসগুলো। তোমরা স্যারদের সাথে ইন্টারেক্ট করতে পারবা এবং দেখা যায় আমাদের স্যারদের 24 ঘন্টা তোমরা সাপোর্ট পাবা। অর্থাৎ তোমরা যখনই কোনো সমস্যা ফেস করবা, মনে করবা না যে ভাই অনলাইন আমি তো কোনো কোশ্চেন আস্ক করলে কিভাবে উত্তর পাবো, এটার কোনো বিষয় নেই। আমরা স্যাররা তোমাদের জন্য অলওয়েজ অ্যাক্টিভ থাকি। তোমরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করলে আমরা উত্তর দিয়ে রেসপন্স করি।
যতটুকু আমরা সহায়তা করতে পারি সর্বোচ্চ দিয়ে। আচ্ছা যাই হোক, 6 নম্বর, কোন কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে? প্রাইভেট, পাবলিক, নিবন্ধিত নাকি হোল্ডিং? আমরা কি জানি কোম্পানির যে নিবন্ধন প্রক্রিয়া, এই একটা জিনিস বলে রাখি, এইচএসসি 25 মার্ক করে নাও, সামনে উপকারে আসবে। এইচএসসি 25 নাও, তোমাদের জন্য একটা অ্যাডমিশনের ফর্মুলা দিই। এইচএসসি 25 তোমরা কোম্পানির যে নিবন্ধন প্রক্রিয়াটা আছে, অর্থাৎ উদ্যোগ গ্রহণ পর্যায়ে, তারপর আচ্ছা এটা আমি পরেই বলি, কোম্পানির যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা ভালোভাবে দেখবা। সেখান থেকে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে কোশ্চেন না করে, কোশ্চেন থাকি ওই টপিকটা থেকে। কেবল আমি বলতেছি না যৌথ মূলধনী পুরাটা পড়া লাগবে, যৌথ মূলধনী জাস্ট একটা টপিক। সেই টপিকটা কি? আমাদের নিবন্ধন প্রক্রিয়া। সেই নিবন্ধন প্রক্রিয়াটা ভালোভাবে দেখবা, ওখান থেকে কমন থাকে। জগন্নাথে প্রিভিয়াস ইয়ার রিটেন, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সেখান থেকে আসছে। তার পরবর্তীতে আমাদের ঢাবির কোশ্চেন, যে কোনো ইউনিভার্সিটি ওখান থেকে করবি। ওটা হচ্ছে তোমার কি বলবো, কি বলবো, আচ্ছা বললাম কিছু একটা, সবকিছু তো থাকে, হরফুল মৌলা না, ওটা তো সকল কাজের কাজই, ওই একই বিষয়। যাই হোক, আমাদের নিবন্ধন গ্রহণ প্রক্রিয়া, নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে যদি বুঝতে চাও কমেন্ট করতে পারো, আমি বুঝাই দিতে পারি। আচ্ছা যাই হোক, আমাদের পরে আসি। নিবন্ধন পত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে। নিবন্ধন পত্র প্রক্রিয়া এটা কয় নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপ। 3 নম্বর ধাপে এসে এরপর আসি কার্যারম্ভ, 4 নম্বর ধাপ। কার্যারম্ভ প্রক্রিয়া এসে দুটি কোম্পানি, দুই রকম প্রসেস। প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্যারম্ভ প্রক্রিয়া হয় না, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভ প্রক্রিয়াটা হয়। তো নিবন্ধন পত্র পাওয়ার পরে কাজ শুরু করতে পারে কে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কে কি উত্তর করেছে দেখি? 6 ইকবাল মাহমুদ 6 এ, রাকিবুল ইসলাম ক, মোহাম্মদ রাকিব হোসেন 6 ক, আসগর আলী 6 ক। হ্যাঁ, উত্তরটি সঠিক। আচ্ছা, মোহাম্মদ রাকিব হোসেন বলেছে কোম্পানি নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে 58 ধারায়। হ্যাঁ, তবে আমি জিজ্ঞেস করেছি যে তোমরা নিবন্ধন যে প্রসেসটা, এটা মানে ক্লিয়ার আছে কিনা কনসেপ্ট। এখান থেকে কিন্তু তোমাদের এইচএসসি অ্যাডমিশন ফাটায় ফেলে কোশ্চেন করে। তাই যদি অসুবিধা থাকে কমেন্ট করে আমি এটা বুঝিয়ে দিব। আচ্ছা, এরপরে আসি, নিচের কোনটি ভিন্ন? নিচের কোনটি ভিন্ন? স্মারকলিপি, সংঘস্মারক, সংঘবিধি নাকি পরিবেল বন্ধ? কোনটি? স্মারকলিপি, সংঘস্মারক, সংঘবিধি নাকি পরিবেল বদ্ধ? কোনটা? নিচের কোনটি ভিন্ন? আচ্ছা এখানে আসি, এখানে একটু কোশ্চেনের একটু বলেছে, সেটা হবে এটা বিবরণ পত্র হবে। বিবরণ পত্র হবে। আচ্ছা উত্তর কি হবে? 7 উত্তর কি হবে? ওরে মিও মিও আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আরে মিও মিও রে, এরে বলছিলাম আইডিটা চেঞ্জ করতে, এর কমেন্ট করতে গেলে আমার নিজেরই কেমন লাগে, মিও মিও করতে লাগে। যাই হোক, এমডি ইসমাইল হোসেন বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিও মিও ওয়ালাইকুম আসসালাম। সাথের সি শিশি বলেছে, সাথে শিশি ছেলেটাও অ্যাক্টিভ। সাথের সি মোহাম্মদ রাকিব হোসেন, সাথের সি ইকবাল মাহমুদ, সাথের সি। ইসমাইল বলেছে ভাইয়া পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? আমি যতটুকু জানি পেইড ব্যাচের, আমরা তোমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো দুই ভাগে হয়, একটা হলো প্রি অ্যাডমিশন আর একটা হলো তোমার অ্যাডমিশন। প্রি অ্যাডমিশনের বিষয়টা হয় আমরা তোমাদের এইচএসসির উপর ফোকাস করে অ্যাডমিশনটার ধারণা দিই। মানে এইচএসসি তোমার প্রিপারেশন 100% মোটামুটি হয়ে যাবে যদি তোমরা এফোর্ট দাও আমাদের সাথে সাথে, শেষ হয়ে যায়। পাশাপাশি তোমার অ্যাডমিশন সম্পর্কে তুমি দেখা গেছে ধরো 30% জেনে নিলাম এইচএসসির মধ্যে ভালোভাবে, তো বাদ বাকি তোমার অ্যাডমিশন যেখানে সবাই 100% দিয়ে শুরু করবে, 100% শুরু করবে এইচএসসির পর, তুমি 70% শুরু করবে, কি আগে থাকবে? অবভিয়াসলি তুমি। তো এরকম হয়ে থাকে। আচ্ছা উত্তর কি হবে? 7 গ। হ্যাঁ, উত্তরটা আমাদের বিবরণ পত্র হতো 7 গ। আচ্ছা বলি ভিন্ন কিভাবে। আমরা যে স্মারকলিপি, সংঘবিধি, পরিবেল বন্ধ, এরা কিন্তু লাও আর কদু, কদু আর লাও, মানে বিষয়টা হচ্ছে একসাথে লোক। ওই যে 2 নম্বর পর্যায়ে থাকে নিবন্ধন প্রক্রিয়াতে দলিলাদি প্রণয়ন, সেখানে এই বিষয়গুলো থাকে। কিন্তু বিবরণ পত্র কিন্তু মানে সংঘবিধি হবে না, বিবরণ পত্র কিন্তু ওখানে থাকে না। তাই বিবরণ পত্রটা এগুলো থেকে ভিন্ন হয়ে থাকে। এরপরে আসি, চার্টার্ড কোম্পানি গঠিত হয়। 8 উত্তর বলো। 8 উত্তর আমি পারি না, বলো 8 উত্তর কি হবে? মিও বলছে ভাইয়া থামেন, কিছুদিন পর নামটা চেঞ্জ করতেছি। আচ্ছা, ইসমাইল বলেছে 7 খ। আচ্ছা 8 উত্তর কি হবে? 8 উত্তর কি হবে? আটের উত্তর কি হবে?
আচ্ছা বিড়াল কমেন্ট করছে বি, ইংল্যান্ড কোম্পানি আইন কি হবে? আটের কি ইংল্যান্ড হবে? আচ্ছা ইকবাল মাহমুদ আটের খ, আসগর আলী আটের গ। আচ্ছা একটা করে তীর মারতেছে, আটের খ, আটের গ। আরো দুটো অপশন আছে, বাকি আর কেউ থাকলে কমেন্ট করে দুটো নিয়ে নাও। আচ্ছা সঠিক উত্তরে যাই। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে কি? আটের খ। সঠিক উত্তর কি? আটের খ। ভুল। সঠিক উত্তর হচ্ছে কি? গ। তৎকালীন রাজকীয় ঘোষণা। তৎকালীন রাজকীয় ঘোষণায় চার্টার্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। মাথায় গেথে নেন, এইচএসসি তে গেথে নেন, অ্যাডমিশনে গেথে নেন। কি হবে? তৎকালীন রাজকীয় ঘোষণায় চার্টার্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এটা পড়ার টেবিলের সামনে লিখে নিবা। চার্টার্ড কোম্পানি তৎকালীন রাজকীয় বলে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন রাজকীয় বলে প্রতিষ্ঠিত হয়। তাই আমরা এই ধরনের কোম্পানিকে কি বলতে পারি? সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে ব্রিটিশ রাজা রানীদের রাজকীয় বলে প্রতিষ্ঠিত কোম্পানি। তাই উত্তর কি হবে? তৎকালীন রাজকীয় ঘোষণা। ঠিক আছে। আচ্ছা এরপরে আসি, স্মারকলিপির উদ্দেশ্যে ধারার পরিবর্তনের জন্য আদালতের অনুমোদন লাভের কতদিনের মধ্যে সংশোধিত স্মারকলিপি নিবন্ধকের নিকট জমা দিতে হবে? কতদিনের মধ্যে? 180, 15, 60, 90। কি হবে? কি হবে? কি হবে? নয়ের উত্তর কি হবে? এগুলো আমি আমার টাইমে অনেক ভুল করতাম। অনেক সময় এই বয়সে আসেও ভুল হয় না, আমি ভুল হয় না। আমার সময় আমি ভুল করতাম, এই ওইটা মনে হলো ওইটা, ওইটা মনে হলো ওইটা। আরে ঝামেলা, পড়াশোনা নেই একটা ঝামেলা, পেইন, কিছু করার নেই। আচ্ছা নয়ের উত্তর, নয়ের উত্তর কি হবে? নয়ের গ। মার্ক করি। একজন বলেছে, ইকবাল বলেছে নয়ের গ। মোহাম্মদ রাকিব হোসেন বলেছে, ও সরি, মোহাম্মদ রাকিব হোসেন বলেছে নয়ের গ। কি হবে? দেশ, সমাজ, রাষ্ট্র, জাতি জানতে চায়, উত্তর কি হবে? কি হবে? আপনাদের ঘুম এসে পড়েছে। আচ্ছা নয়ের উত্তর হবে, নয়ের উত্তর হবে কি? গ, 90। স্মারকলিপি উদ্দেশ্যে ধারার পরিবর্তনের জন্য আদালতের অনুমোদন লাভের কত দিনের মধ্যে সংশোধিত স্মারকলিপি নিবন্ধকের নিকট জমা দিতে হয়? 90 দিন অথবা 3 মাস। 3 মাস, 3 মাস। বুঝলা? তোমরা তো বুঝো না। আমি আমার স্যারদের মতো একটু কথা বলি, মানে আমার স্যারেরা যা পড়ে মানে বলতো, মানে আজকালের পোলাপান ঘোরা না কিছু পড়তে চায় না ওরা। মানে আমরা আমাদের প্রজন্মে কত ভালো ছিলাম, একটা পড়া দেখলে আগ্রহ হয়ে যেতাম, লাভ দিয়ে পড়তাম, স্যার বোঝান বোঝান। তোমরা মানে যাই হোক, দূর। বিবরণ পত্র প্রচারে কত দিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? 10-এর উত্তর কি হবে? আচ্ছা সাফান সাফি বলেছে ভাইয়া নয়ের গ। ওরে ভাই, সেই যেহেতু সাফান সাফি ভাই বলেছে উত্তরটা সঠিক। 10-এর ক, নিয়মীয় 180 দিন। 9-এর ক, এবার সবাই ধুমধামায় দিতেছে 180। উত্তরটি ভুল। উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর 180। উত্তরটি সঠিক, 180 দিন। আচ্ছা, ও আমি যেটা বলছিলাম সেটা এসে পড়েছে। তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ওই যে ছোট্ট একটা কার্জন হল, এটাই ছোট্ট একটা কার্জন হল, এটাই দেখাইতাম। এই ছোট্ট একটা কার্জন হলে একটা ক্লাস দখলের জন্য আমাদের আছে গ ইউনিট স্বপ্নপূরণ ব্যাচ। কমার্সেরা ওই কার্জন হলে ক্লাস দখল করতে পারবেন না, আপনারা এফবিএসে যাবেন। যাই হোক, গ ইউনিট স্বপ্নপূরণ ব্যাচ, যেখানে তোমাদের থাকবে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞানের উপর 40টি করে ক্লাস এবং এক্সাম থাকবে 20টি করে। ম্যানেজমেন্ট এর জন্য থাকবে 20টি ক্লাস এবং এক্সাম থাকবে 12টি, যেটা আমি দিব ম্যানেজমেন্ট। ফাইন্যান্স এবং মার্কেটিং এর জন্য ক্লাস থাকবে 15টি করে এবং এক্সাম হবে 10টি করে।
বোঝা গেল? এবং আমাদের সর্বমোট ক্লাস হচ্ছে 155টি। 155টি ক্লাস করে ফাইনাল মডেল টেস্ট দিবেন 20টি, এবং 20টি ক্লাস সর্বমোট এক্সাম দেখবেন 92টি। 92টি ক্লাস এক্সাম দিলে আপনারা কে ঠেকাবে, এটা হলো আমার প্রশ্ন। আল্লাহ বাদে বা সৃষ্টিগত বাদে। এখন আমাদের কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। কোর্স ফি মাত্র 3500 টাকা। তোমরা তো ট্যুর দিলে 10-12 হাজার টাকা উড়াই ফেলো, 3500 টাকা ধরে কোর্স কিনতে কি? এবং কোর্স হলে ভর্তি হলে বাবা লেকচার শিট, পিডিএফ বুক একদমই ফ্রি 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 ফ্রি, বাসায় সবাইকে পড়াবা। আর এদিকে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট স্বপ্নপুরাণ ব্যাচ, পিঙ্কিশ ব্যাচ আমাদের, যেটা বাংলা এবং ইংরেজির জন্য এবং সাধারণ জ্ঞানের জন্য ক্লাস থাকবে 40টি করে, এবং এক্সাম থাকবে 20টি করে। সর্বমোট ক্লাস 120টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, সর্বমোট এক্সাম 60টি। বাবা কত এক্সাম! ভর্তি হওয়ার সময় এখনই, আর কখন, সময় তো চলে যাচ্ছে। এবং আমাদের এটারও কোর্স ফি 3500 টাকা। আমরা বৈষম্য করি না, বৈষম্য আমাদের বিষয় না। 3500 টাকা কি কোর্স ফি। এরপরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট স্বপ্নপুরাণ ব্যাচ, ক ইউনিট। এবার আসুক এই যে ঢাবির একটা লোগো, লোগো কার্জন হল স্বপ্ন, এই ফার্স্ট ইয়ারের একটা আমি তুলি নাই, ফার্স্ট ইয়ারের মানে আমার লাইফে আমি তুলি নাই। একবার তুলছিলাম ঘুরতে যাই, ওটা আলাদা বিষয়, আপলোডও দেই নাই। কিন্তু কার্জন হলে যায় ছবি মাস্ট ম্যান্ডেটরি, কার্জন হলে বরাবর দাঁড়ায়। তো যাই হোক, কার্জন হলের সামনে সায়েন্স ইউনিট তোমাদের ক্লাস কার্জন হলেই হয়, এবং তোমাদের পরীক্ষা বাসও দেওয়া হয় কার্জন হলের ভিতরে। তো এই তোমাদের কার্জন হলে প্রবেশের জন্য ক ইউনিট স্বপ্নপুরাণ ব্যাচ, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির উপর ক্লাস থাকবে 20টি করে, এবং এক্সাম থাকবে কয়টি? 10টি করে। ক্লাস সর্বমোট হবে 80টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং সর্বমোট এক্সাম কয়টি? 60টি। এবং ভর্তি হলে পাচ্ছে লেকচার শিট এবং পিডিএফ বুক একদমই ফ্রি। আমাদের কোর্স ফি এটাতেও সেম 3500 টাকা। এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা, কোর্স বাজার যুক্ত হতে অবশ্যই যোগাযোগ করবে। এবং আমাদের এইচএসসি 25-এর জন্য মেধাবৃত্তি 3 লক্ষ টাকার একটি মডেল প্রোগ্রাম। বসে থাকবা কেন? 3 লক্ষ টাকা নিয়ে যাও না। এবং আমাদের একটা তোমাদের জন্য একটা গোছানো সাজেশন আছে, সেটা হচ্ছে টেস্ট অনুরূপ এক্সাম থাকবে, যেখানে 13টি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে 26টি, এমসিকিউ বুস্টার এক্সাম 10টি, এবং ফাইনাল মডেল টেস্ট 13টি। সলিউশন ব্যাংক বুক কয়টি? 49টি। সাজেশন ক্লাস 13টি, এবং 24 ঘন্টা প্রশ্ন উত্তর সাপোর্ট। কোর্স ফি কত? মাত্র 6500 টাকা। সীমিত সময়, সীমিত আসনে স্টুডেন্ট নিচ্ছি, দ্রুত এনরোল করো। এরপরে আসি, কোম্পানির বার্থ সার্টিফিকেট বলা হয় কাকে? কোম্পানির বার্থ সার্টিফিকেট বলা হয় কাকে? 11 উত্তর কি হবে? কাজী শামনি আক্তার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হবে কোম্পানির বার্থ সার্টিফিকেট? কি হবে? নিবন্ধন পত্র। যাও, উত্তর নিয়ে নিলাম। নিবন্ধন পত্র হচ্ছে কোম্পানির বার্থ সার্টিফিকেট, কোনো ডাউট নেই। এরপরে আসি, বিবরণ পত্রের মূল উদ্দেশ্য কি? বিবরণ পত্রের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি কি হয় বিবরণ পত্রে? বিবরণ পত্রে কি লেখা হয়ে থাকে? একটা কোম্পানি কি লেখে বিবরণ পত্রে? আবেগ, বিস্ময়, করুণা, আদেশ, কি লেখে বিবরণ পত্রে? 12 উত্তর কি হবে? দেখি বলেন, কি হবে 12 উত্তর? দ্রুত কমেন্ট করেন, দ্রুত ক্লাস নিচ্ছি, আপনারা বলেন 12 উত্তর কি হবে? মিও মিও বলছে 12 এ। আপু আপনি আইডির নামটা একটু চেঞ্জ করলে ভালো হবে। পরিচালক কর্মপরি, আরে বাবা, এই আন্দোলন ডাকতে হইব, রাজুতে সবাই আসো। পরিচালকদের কর্ম পরিকল্পনা জানানো, এটা কোনো কথা? সঠিক উত্তর কি হবে? ইরফান স্বাধীন ক, ইসমাইল হোসেন এ, শাফান শাফি 12 এ হা হা মানে ইমোজি দিয়ে, এমনি আসগর আলী 11 ক, কি সরি 12 ক, 12 গ, কি হবে? কি হবে বিবরণ পত্রে? তোমরা এত পরিমাণে ক দিতেছো যে আমি সঠিক উত্তর নিজেই কনফিউজ, এটা আমি কি সঠিক ধরতেছি না ভুল ধরতেছি, কি সমস্যা? হ্যাঁ,
বিবরণপত্র কেন দেওয়া হয়? শেয়ার ক্রয় আহ্বান জানানোর জন্য। আমাদের যে 4 নম্বর স্টেপ নিবন্ধন প্রক্রিয়ার কি কার্যারম্ভ পর্যায়ে, কার্যারম্ভ পর্যায়ে এসে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো জনগণকে কাছ থেকে ন্যূনতম চাঁদা বলতে আপনি এটা ভাববেন না জনগণকে যে খোঁচা দিব যে এই চাঁদা বাইর কর নাহলে তোরে লয়ে অমুক ভাইয়ের কাছে লয়ে যাবো, বলি না। তোমার ন্যূনতম চাঁদার বিষয়টা হচ্ছে শেয়ার সংগ্রহ, এবং শেয়ার সংগ্রহ করে কিসের মাধ্যমে? শেয়ার সংগ্রহ করতে গেলে তাকে তোমার পাবলিককে জানানো লাগবে। তুমি তো আর দাঁড়ায় লাইভ করলে হবে না, ইয়েস I'm taking some shares, I'm selling some shares, please buy something from me, এমন করলে তার হবে না। তোমার জনগণকে জানানো লাগবে। এই জনগণকে জানানোর উপায় হচ্ছে কি? বিবরণ পত্র। এবং শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানানো হয় কিসের মাধ্যমে? বিবরণ পত্রের মাধ্যমে। উত্তর কি ক? আর যদি বলে বিবরণ পত্রে বিকল্প বিবৃতি কেন ব্যবহার করা হয়, সেটি হচ্ছে সেম বিষয়, কিন্তু সেই বিবরণ পত্রে বিকল্প বিবৃতি জমা দেওয়া হয় নিবন্ধকের অফিসে। ঠিক না ব্যাঠি? কথা কন কিনা? ঠিক না ব্যাঠি? কি হলো? আচ্ছা, কাজী শাম্মী আক্তার বলেছে ভাইয়া আপনাদের অফলাইন কোচিং সেন্টারটা কোন জায়গায়? অফলাইন কোচিং সেন্টারটা হচ্ছে ফার্ম গেট, তোমার হলিক্রস কলেজের অপোজিটে। তুমি আসলে ব্যাথেটার্স বললে দেখিয়ে দিবে, দুটো সেমই। তোমার হলিক্রস কলেজের অপোজিটে, মেইন গেটের অপোজিটে যদি বলো যে ব্যাথেটার্স বা ডিউট্রিমাস, সেখানে তোমরা পাবা। আশা যদি অসুবিধা হয় আমাদের যে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার থাকে পেজে তোমরা মেসেজ করতে পারো, তোমাদের A to Z ডিটেইলস দিয়ে দেওয়া হবে, ঠিকানা। আচ্ছা, স্মারকলিপির কোন ধারা পরিবর্তন অধিক আনুষ্ঠানিকতা পূর্ণ? এই তো ইকবাল মাহমুদ, ঠিক, একদম ঠিক। স্মারকলিপির কোন ধারা? নাম ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা। আমি এটা উত্তর নিজে বলে দিতাম, কিন্তু আমি চাচ্ছি তোমরা বলো, কারণ তোমরা ভুল করতেছো। আর আমার এটা দেখে খুবই আফসোস লাগতেছে, আবার আফসোস থেকে ভালো লাগতেছে যে আমি রোজা রাখছি, আমি ভুলে গেছি। স্মারকলিপির কোন ধারার পরিবর্তন অধিক আনুষ্ঠানিকতা পূর্ণ? কি হবে? 13 উত্তর কি হবে? তন্ময় হাসান, 13 সি। উত্তরটি কি আদৌ ঠিক? ইকবাল মাহমুদ 13 গ। ইরফান 13 সি। উত্তরটি তো ভুল, উত্তর ভুল। সঠিক উত্তর কি? এই পড়ছো এতদিনে, এগুলা শিখছো এতদিনে, কি হইব সঠিক উত্তর? কি হইব সঠিক উত্তর? 13 উত্তর কি? সঠিক উত্তর কি? এতদিনে এগুলা? সি 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 সি। 13 উত্তর গয়, উদ্দেশ্য ধারা। সাবাস, উত্তর ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, নিচের কোনটি স্মারকলিপির বিষয়বস্তু নয়? নিচের কোনটি স্মারকলিপির বিষয়বস্তু নয়? উদ্দেশ্য, দায়, সম্মতি, নিরীক্ষণ। উদ্দেশ্য ধারা আছে, দায় ধারা আছে, সম্মতি ধারা আছে, নিরীক্ষণ ধারা। এটা হচ্ছে কি? বহিরাগত। তো উত্তর আলটিমেটলি কি হবে? নিরীক্ষণ। আচ্ছা, এরপরে আসি, পদ্মা কোম্পানি 57% শেয়ার মেঘনা কোম্পানি ক্রয় করলো। এখানে মেঘনা কোম্পানি হচ্ছে কে? কি হবে? মেঘনা কোম্পানি তার কি লাগে? হাম না, মেঘনা কোম্পানি है इसका कौन ना, हम अब के है कौन? মেঘনা কোম্পানি তার কি লাগে? সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সংঘবিধি কোম্পানি, বিশেষ কোম্পানি, নাকি কি কি লাগে? 54% শেয়ার কিনে নিছে। তুমি কি করছে? শেয়ার কিনে নিছে মানে বুঝতাছো? কি হবে? উত্তর কি হবে? আমার আরেকটা অপশন থাকবে, সেটা কি? আমার আরেকটা অপশন হচ্ছে কি? বুঝে নিতে হবে ওটা কি। যেহেতু এত কিছু কিনে নিছে, তার মানে কি? কি হবে? সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সংবিধিবদ্ধ, নাকি বিশেষ কোম্পানি? কি ধরনের কোম্পানি? পোলাপান কি লিখছে? কাজী শাম্মী আক্তার গ, ইরফান স্বাধীন খ। কাজী শাম্মী আক্তার গ গ গ গ গ। আচ্ছা, ঠিক আছে। আসগর আলী বলছে 15 খ। উত্তর কি হবে? 57% শেয়ার ক্রয় করলো, সে হচ্ছে কি? হোল্ডিং কোম্পানি। কোম্পানির নিয়ন্ত্রণের ভিত্তিতে দুই প্রকার, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে যারা 50% এর অধিক, মানে 51% থেকে শুরু করে বাকি যত পার্সেন্ট নিতে পারে কোম্পানি শেয়ার ক্রয় করে নেয়, তারা হচ্ছে হোল্ডিং কোম্পানি। এবং যার শেয়ারটা সে ক্রয় করলো 51% বা তারও অধিক, সে হচ্ছে কি? সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি মূলত সাবসিডিয়ারি কোম্পানিকে কি করে? নিয়ন্ত্রণ করে। আচ্ছা, উত্তর কি? খ।
অলরাউন্ডার ব্যাচ 2.0। এটা হচ্ছে তোমাদের এইচএসসি প্রস্তুতির জন্য। বাংলা, ইংরেজি, আইসিটি তে লাইভ ক্লাস থাকবে 30টি করে, বোনাস রেকর্ডেড ক্লাস 60টি। রেকর্ডেড ক্লাস অবশ্যই, বাকিগুলো লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এগুলো তো দেখবাই। এক্সাম থাকবে কয়টি? 60টি। এবং আমাদের লাইভ ক্লাস চলবে কয় মাস? 4 মাস। কোর্স ফি কত? মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা। 1500 টাকা তোমার A to Z এই 3টা বিষয়ে একটা প্রস্তুতি হয়ে যাবে, একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। এবং যারা অনেকে আমাদের অফলাইন ব্যাচগুলোতে ভর্তি হতে, তারাও এই স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন ব্যাচ সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য এবং আমাদের অ্যাড্রেস, ঠিকানা সব দেওয়া হবে। এবং হ্যাঁ, তোমাদের একটা বিষয় তোমার বলে রাখি, সেটা হচ্ছে ডিউ ড্রিমার্স এর জার্সি। অনেকে তোমরা প্রশ্ন করে যে ভাইয়া ডিউ ড্রিমার্স এর জার্সি কি বিক্রি করেন? উত্তর হচ্ছে না। ডিউ ড্রিমার্স এর জার্সি কিভাবে পাওয়া যাবে? উত্তর হচ্ছে এখানে। সেটা হচ্ছে আমাদের ডিউ ড্রিমার্স ইউটিউব কন্টেস্ট চলছে। আমাদের ডিউ ড্রিমার্স এর যে ইউটিউব পেজটা, সেই পেজটাতে সাবস্ক্রাইব করে যে কোনো একটি ফ্রি ক্লাস করে ওটা একটা নোট বানিয়ে আমাদের ডিউ ড্রিমার্স গ্রুপে আপলোড করা লাগবে। এবং আমাদের যে ক্লাসগুলো এগুলো অবশ্যই শেয়ার দিয়ে আমাদের দেখানো লাগবে। তাহলে আমরা যে 20 জন আমরা নাম সিলেক্ট করব, লাকি 20 জন আমরা সিলেক্ট করব যারা এই জার্সিটা পাবে বা গেঞ্জিটা, টি-শার্টটি পাবে আমাদের ডিউ ড্রিমার্সে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, ফ্রির কাজ করে দিচ্ছি তোমাদের জন্য, উপকারে আসবে। সেটা হচ্ছে আমি তোমাদের ম্যানেজমেন্ট বিষয়াবলী এবং মার্কেটিংও আপাতত ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। তোমাদের ম্যানেজমেন্ট বিষয়াবলী যেগুলো প্রিভিয়াস ইয়ারে আমি দেখলাম যে এইচএসসি প্লাস তোমার অ্যাডমিশন, ধরে নাও কিছু ইনফরমেশন 40% মিল থাকে, ধরো ওই 40% ইনফরমেশন আমি বেছে বেছে তোমাদের জন্য কিছু নোট বানাচ্ছি, সাজেশন বানাচ্ছি। ওই সাজেশনগুলো আমি একটু মানে আমাদের ডিউ ড্রিমার যে গ্রুপটা, আমাদের যে ডিউ ড্রিমার্স এর ফেসবুক মেইন গ্রুপটা, সেখানে আমি আপলোড করি। ডিউ ড্রিমার্স এর যে আমাদের এফবি মেইন গ্রুপটা, সেই গ্রুপে আমি আপলোড করি। এক পয়েন্টে বেশি কিছু না, জাস্ট হালকা হালকা করে, যতটুকু মনে করো তুমি বসে আছো, ফোন চালাচ্ছো, উনির সাথে চ্যাটিং করছো, ওই চ্যাটিং এর মাঝে একটু 2 মিনিট দেখে নিতে পারো, মাইন্ড করো না। উনি থাকতেই পারে, তোমরা বড় মানুষ, যাই হোক উনির সাথে চ্যাটিং করার ফাঁকে একটু দেখতে পারবা, যাতে তোমার উনিও থাকে এবং পরীক্ষাও ভালো হয়। এমন করে আমি ডিউ ড্রিমার্স এর গ্রুপে যে ফেসবুক গ্রুপ, সেখানে আমি আপলোড দেই নোটগুলো, চাইলে দেখে নিতে পারো। আচ্ছা যাই হোক, বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন প্রবর্তিত হয় কত সালে? 1913, 1971, 1972, 1994। 1994 সালে। এরপরে আসি, স্মারকলিপি কয়টি ধারা? স্মারকলিপির কয়টি ধারা? স্মারকলিপির কয়টি ধারা? আচ্ছা, ইসরাত জাহান বলেছে স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? তুমি মানবিক বিভাগের, আচ্ছা। কাজী সামি বলছে ভাই আপনাদের কোচিং সেন্টার ফার্মগেট ছাড়া কোনো শাখা নাই? একটা ইমোশনাল পেইন দিলাম, ইনশাআল্লাহ শাখা বাড়বে, তোমরা যুক্ত থাকো, আমরা শাখা বাড়াবো, তোমাদের নিকটস্থ আসবো, তবে আপাতত ফার্মগেট। 17 বি কে বলেছে? ইকবাল মাহমুদ। আসগর আলী বলেছে গহ নিঃসঙ্গ কাঠুরে 4টি। রাফি এখন 17 সমান 1। আহমেদ তাজদিদ 6। আচ্ছা, নিঃসঙ্গ কাঠুরে 4টি, উত্তরটি নেওয়া যাচ্ছে না, উত্তর হচ্ছে 6টি। স্মারকলিপির কয়টি ধারা? 6টি ধারা। কি কি? নাম ধারা, নাম 1 নম্বর ধারা, উদ্দেশ্য, অবস্থান বা ঠিকানা যেটাই বলো, সম্মতি, মূলধন এবং কি দায় ধারা। এটা মনে রাখার একটা টেকনিক আছে, তোমরা একটু গল্প বানাবা, গল্পটা বলি কি টাইম নাও, তবে কাজে আসবে, ভালো লাগবে। গল্পটা হচ্ছে, যখন মনে করে নাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো, ফ্রেন্ডরা মিলে তোমরা টিএসসি তে বসছো, টিএসসি তে বসে ওর সময় তোমরা চাটা খাচ্ছ, এমন সময় কেউ একজন পাস করলো, তোমার অ্যাটেনশনটা নিল। এখন তুমি অনুপমের মতো, সরি হ্যাঁ আমাদের অপরিচিত অনুপমের মতো তোমার মনে ভ্রমণ আসিয়া বসিয়াছে, কৌতূহল মনে তুমি তাহার খোঁজটা নেবার চেষ্টা করিলা। ফ্রেন্ড বলল খুবই খাসা, কিন্তু মানে যেটা হরিশ বলেছিল, আমাদের হরিশ নাকি, যাই হোক,
হ্যাঁ, বন্ধু হরিশ বলেছিল বে বলে মোটা একটা খাসা মেয়ে আছে। তো মনে নাও তুমি ওই রমণীর চেহারা দেখো নাই, তোমার ফ্রেন্ড বলছে সেই খাসা, তো তোমার মনে আবেগ আপ্লুত হলো। তো তখন ঘটনাটা এভাবে আসলো, তুমি তোমার ফ্রেন্ডদেরকে বললা মামা ম্যানেজ করা লাগবে, জানা লাগবে সে কোন ডিপার্টমেন্টের কোথা থেকে এসেছে। তো এইটাকে আমরা নিতে পারি নাম জানার উদ্দেশ্যে সকলে একমত বা সম্মতি দিয়ে, নাম জানার উদ্দেশ্যে সকলে সম্মতি দিয়ে মূলধন নিয়ে অবস্থান পরিত্যাগ করে তার ঠিকানা জানার জন্য দায় নিলাম। গল্পটা এভাবে নিতে পারো, নাম জানার উদ্দেশ্যে সকলে সম্মতি নিয়ে, মানে আগে নাম জানার উদ্দেশ্য নিলা যে নামটা আগে জানা লাগবে, পরে তোমার ফ্রেন্ডের সম্মতি নিল, চল দোস্ত নাম জানার উদ্দেশ্যে সম্মতি নিয়ে মূলধন নিয়ে অবস্থান পরিবর্তন করে, মূলধন মানে পকেটে ক্যাশ, তুমি এমনি এমনি যাইবা তোমার অনেক বার্তা দিব অনেক, মূলধন নিয়ে অবস্থান পরিবর্তন করে টিএসসি থেকে তুমি হাতা ধরছো, সকলে তার ঠিকানা জানার বা পরিচয় জানার দায় নিলা, অর্থাৎ আমাদের দায় ওর অবস্থান জানা, ওর নাম জানা লাগবে। তো যাই হোক, জাহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো আপু? এরপরে আসি, পরিবেশ নিয়মাবলীর বিকল্প হিসাবে ব্যবহার করা হয় কি? তফসিল 1, তফসিল 2, তফসিল 3, তফসিল 4। কি হবে? কি হবে? পরিবেশ নিয়মাবলীর বিকল্প হিসাবে কি নেওয়া হয়? কি হবে উত্তর? পরিবেশ নিয়মাবলীর বিকল্প হিসাবে কি নেওয়া হয়? তফসিল এ বা টেবিল 1, তফসিল এ বা টেবিল 1। বিবরণপত্রে বিকল্প বিবৃতি প্রকাশ করে রাষ্ট্রীয় কারবার, কর্পোরেশন, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। আমি এটার উত্তর আগেও বলেছি, উত্তরটি কি হবে? উত্তরটি কি হবে? উত্তরটি কি হবে আমি জানতে চাই। মোহাম্মদ তাসিম বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? রোজার ভিতরে খুব টায়ার্ড না ভাইয়া? রোজার ভিতরে ক্লাস করা লাগতেছে, কষ্ট করে জীবন বাদই পে, তোমরা এত কষ্ট করতেছো এই লেভেলে, এটার উত্তর অবশ্যই বলো, বলতে থাকো। এই লেভেলে তোমরা কষ্ট করতেছো, রোজার মধ্যে ক্লাস করতেছো, অবশ্যই যত পরিশ্রম করবে তত ফলাফল পাবা, বসে বসে কেউ ফলাফল পায় না। আর এখন পরিশ্রম করতেছো, একসময় তোমরা ঢাবিতে চান্স পাবা, তখন আরো বেশি কষ্ট করবে। এখন প্যারা খাচ্ছ, ঢাবিতে পড়তে হবে আরো প্যারা খাও, মানে এটাই নিয়ম। মানে তুমি যত ভালো হয়েছে ঢাবিতে যাচ্ছ, মানে তুমি তোমার লেভেল থেকে একটু ওঠার চেষ্টা করছো, ঢাবি তো মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো, এখন তুমি ঢাবিতে যাওয়ার জন্য, ভালো একটা স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য পরিশ্রম করছো। ঢাবিতে যাওয়ার পর তোমার মন বলবে না, তখন মনে হবে আমি বাইরে থেকে একটা ডিগ্রি নিয়ে আসবো, পিএইচডি করবো, বা আমি বিসিএস ক্যাডার হবো, আরো ভালো স্ট্যান্ডার্ডে চলে যাবো, তখন তুমি আরো পরিশ্রম করবো, কন্টিনিউয়াস লাইফটা একদম কন্টিনিউয়াস। আমি ঢাবিতে গেলে আমি নিশ্চয় দিতে পারি, মানে ওই নিশ্চয়তা আমি দিব না যে এই এফবিএস এ চান্স পাইলে চাকরি নিশ্চিত। কি ভাই জ্বালা, থার্ড ইয়ারে ভর্তি হলে কোম্পানিগুলো এসে নিয়ে এসে পড়ে যে ভাই আমার কোম্পানিতে চাকরি করেন, এমন কিছু না। বিষয়টা হইতেছে তোমাকে এটা তোমার করে, কিন্তু তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি ওখানে যাইয়া হল থেকে ক্লাস, ক্লাস থেকে হল, এবং মাঝখানে সময় হলে মানে আসার সময় তুমি যারা বাংলাদেশ ঘুরে টিরে আসলা, ঘুমাইলা, করলা না, সিজি 0, তাহলে তো আর হইব না। তোমার অবশ্যই সিজি ভালো রাখতে হবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস ঢাবি তোমাকে সুযোগ দিবে, তোমার সুযোগগুলো নিজে নিয়ে নিতে হবে, এটা হলো বিষয়। আচ্ছা, আসগর আলী 19, রাফি এখন বলছে 1903, ইরফান বলেছে 19-এর গ, আসগর আলী 19-এর গ। আচ্ছা, উত্তর কি? হ্যাঁ কি 19-এর কি গ? মান সম্মান এগুলা শুরু থেকে ক্লাস করতেছে না। উত্তর কি? পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি তো নিবন্ধন প্রক্রিয়া যেটা আমাদের আছে 3 নাম্বার ধাপে, মানে নিবন্ধন প্রক্রিয়াতে 4টা ধাপ। প্রথম ধাপ কি? উদ্যোগ গ্রহণ পর্যায়। 2 নম্বর কি? দলিলাদি প্রণয়ন পর্যায়। 3 নম্বর ধাপ কি? নিবন্ধন পত্র প্রক্রিয়া। এই যে 3 নম্বর ধাপ যেটা আমাদের নিবন্ধন প্রক্রিয়া, এরপর কি পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ শুরু করে দেয় ভাই, তাহলে কেন সে আবার ইয়া করতে যাবে? 4 নম্বর ধাপ যেটা কার্যক্রম, ওটা হচ্ছে পাবলিক লিমিটেড, ওখান থেকে এই কার্যক্রম পর্যায়বৃত্ত বিবরণপত্রের বিকল্প বিবৃতি এসব বিষয়গুলো আসে। তাহলে উত্তর কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানি। তোমাদের কি নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে ক্লিয়ার ধারণা নাই? না থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই করাই দিব, কোনো কিছু বাদ নাই। ফ্রি ক্লাস মানে যে আমি হাতে কিছু নিয়ে বসে থাকবো এমন কিছু না, যা চাইবো তা পাবা, টাকা পয়সা চলে নাই, ওটা নেই।
আচ্ছা, একজন কমেন্ট করেছে, ভাইয়া আপনি কোন ডিপার্টমেন্টে? আহমেদ তাজদিন। আমি হচ্ছি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ মানে ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএস এর ডিপার্টমেন্ট। এখন বলা ভাই ট্যুরিজম মানে কি সারাক্ষণ ট্যুর করেন? যে না, ট্যুর করি না, ট্যুর হয় আমাদের ভালো ভালো ট্যুর। আর আমার ডিপার্টমেন্টের একটা ফ্যাসিলিটি হচ্ছে ট্যুর অনেক ভালো অর্গানাইজ হয়। দেখা যায় অনেকটা ডিপার্টমেন্ট যে ট্যুরটা 2 বছর 3 বছর অ্যারেঞ্জ করে, আমরা ওটা দেখা গেছে 1 সেমিস্টার পর পরই অ্যারেঞ্জ করি, এমন একটা অবস্থা। যেমন কিছুদিন আগে তারা বান্দরবন থেকে আসছে, এর আগে আমরা একদিনের জন্য একটা ট্যুর করছিলাম, পরীক্ষা শেষ হয় এক ট্যুর, সেমিস্টার ফাইনাল হয়েছে 2 দিন পরে ট্যুর, বিট গেছে একদিন পরে আবার আরেক ট্যুর। মানে ট্যুরের মানে চিল আর চিল, মানে তোমার পড়াবে, ট্যুর দেওয়া হবে, পড়াবে, ট্যুর দেওয়া হবে, লাফালাফি ভালোভালি যা শেষ। আর ভাই বোনা সারাক্ষণ ট্যুর ট্যুর বই নিয়ে টুরিস্ট কাকে বলে এগুলো করি আমরা। ওই বিজনেস ফ্যাকাল্টি কাজ এরকম, মানে সবার কোর্স সেম থাকে, প্রায় লাস্টে 4-5টা কোর্স ডিফারেন্ট, সব সেম। যাই হোক, কোম্পানি কোন দলিল প্রক্রিয়া প্রকাশ করে? পত্রিকা প্রকাশ করে কোনটি? কি হবে উত্তর? বিষয়ের উত্তর কি হবে? কোম্পানি কোন দলিল পত্রিকায় প্রকাশ করে? বিবরণপত্র, স্মারকলিপি, পরিবেশ নিয়মাবলী নাকি নিবন্ধন পত্র? কি হবে? রাফি এখন বলছে 20-3। উত্তর কি? পরিবেশ বন্ধ, স্মারকলিপি, নিবন্ধন পত্র, এগুলো কোম্পানি ইন্টারনাল অ্যাফেয়ার, এগুলো মানুষকে কেন দেখাতে যাবে? এগুলো কোনোদিনও পত্রিকায় প্রকাশিত হয় না। পত্রিকায় প্রকাশিত হয় আমাদের বিবরণ পত্র। কেন? বিবরণ পত্র হচ্ছে জনগণের কাছ থেকে শেয়ার ক্রয় আহ্বান জানায়। তো বিবরণ পত্র প্রকাশের মাধ্যমেই তোমার দেখা যায় যে জনগণ উৎসাহ হয় শেয়ার ক্রয়ের জন্য। এখন তুমি দেখা গেছে একটা বিবরণ পত্র বানাইছো, মানে ধরো ইনভিটেশন কার্ড কিছু একটা শেয়ার ক্রয়ের জন্য, পাড়ায় নিজের রুমে রেখে দিছো, মানুষ আসবে, মানুষ জানবে, কিছুই না। যখন তুমি এটা পত্রিকা পাবলিশ করবা বা কোনো একটা নিউজ মিডিয়া পাবলিশ করবা, মানুষ জানবে এবং তখন মানুষ ক্রয় করতে ইচ্ছুক হবে। তাই বিবরণ পত্রই কেবল কি হয়? পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, যেটা এতক্ষণ বললাম, আমরা উদ্দেশ্য ধারা পড়তে গিয়ে ফ্রেন্ড নিয়ে টিসিতে খাবা, ওটা খাবা, ওটা খাবা, অবশ্যই খাবা। তো খেতে হলে পড়তে হবে। তো পড়তে হলেই আমাদের তোমাদের জন্য কোর্স থাকছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত স্বপ্নপূরণ ব্যাচ 4.0, যেখানে তোমার বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞানের জন্য ক্লাস থাকবে 40টি করে। কয়টি করে? 40টি করে ক্লাস। 40টি করে ক্লাস এবং এক্সাম থাকবে কয়টি করে? 20টি করে। এবং ফিনান্স ম্যানেজমেন্টের জন্য ক্লাস কয়টি? 20টি এবং এক্সাম থাকছে 12টি। এবং আমাদের ফিনান্স বা মার্কেটিং এর জন্য ক্লাস থাকবে 15টি করে, এক্সাম কয়টি? 10টি করে। এবং আমাদের সর্বমোট ক্লাস হচ্ছে 155টি এবং আমাদের ফাইনাল মডেল টেস্ট হচ্ছে কয়টি? 20টি। সর্বমোট এক্সাম হবে 92টি এবং ভর্তি হলে তোমরা পাবা পিডিএফ এবং লেকচার শিট বুক একদমই ফ্রি এবং কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। এবং আমাদের ক্ষয় ইউনিট ম্যাক্সিমাম বিসিএস স্ক্যানার যেখান থেকে বের হয়, ম্যাক্সিমাম বিসিএস স্ক্যানার ক্ষয় ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট স্বপ্নপূরণ ব্যাচ, যেখানে তোমার থাকছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য ক্লাস 40টি করে এবং আমাদের এক্সাম থাকবে 20টি করে। সর্বমোট ক্লাস পাবে 120টি, ফাইনাল মডেল টেস্ট 20টি এবং সর্বমোট এক্সাম হচ্ছে কয়টি? 60টি। এবং কোর্স ফি সেম 3500 টাকা। এবং কয় ইউনিট যারা আছো তাদের জন্য থাকছে স্বপ্নপূরণ ব্যাচ কয় ইউনিট 4.0, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাবারে বাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর জন্য ক্লাস থাকবে 20টি করে এবং এক্সাম কয়টি? 10টি করে। এবং ভর্তি হলে পাচ্ছ লেকচার শিট, পিডিএফ বুক একদমই ফ্রি এবং আমাদের সর্বমোট ক্লাস থাকবে 80টি, ফাইনাল মডেল টেস্ট 20টি এবং সর্বমোট এক্সাম 60টি। কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবা। আচ্ছা, এরপরে আসি, কোম্পানি আইনের কত ধারায় কোম্পানি বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? কোম্পানি আইনের কত নং ধারায় কোম্পানি বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? 230, 31, 32, 234। কি হবে? কি হবে বলেন? কত নং ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? মাইমুনা আক্তার, এটা কোন সাবজেক্ট? তোমার কাছে বিচার দিলাম।
কোম্পানি আইনের কত ধারায় কোম্পানি বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? উত্তর কি কি হবে? 231, 32, 30, 34 কোনটি? 234। 234 নং ধারায় কোম্পানি বিলোপ সাধন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। এরপরে আসি, স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি? স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি? স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি? মূলধন, নামধারা, উদ্দেশ্য, দায় ধারা কোনটি? মোহাম্মদ তাহসিন 21-এর খ। 22-এর উত্তর কি হবে? স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি? মূলধন ধারা। স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি? মূলধন ধারা। এরপরে আসি, মূলধন পরিবর্তনে কত দিনের মধ্যে নোটিশ দিতে হয়? 28, 15, 30, 60 উত্তর কয়টি? উত্তর কত? মূলধন ধারা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যে তোমার মূলধন, আমাদের যে বিভিন্ন ধরনের ধারাগুলো আছে 6টি ধারা, এগুলো পরিবর্তন করা যায়। পরিবর্তন করতে গেলে এগুলো একটা টাইমলি ব্যাপার। তো বিভিন্ন ধারার জন্য বিভিন্ন টাইম বরাদ্দ থাকে। আমাদের যে মূলধন ধারা, তার জন্য সময় কয়দিন? 15 দিন পূর্বে নোটিশ দিতে হয়। কার কাছে? নিবন্ধকের কাছে। এরপরে আসি, সীমিত দায় কোম্পানি কত প্রকার? সীমিত দায় কোম্পানি কত প্রকার? 2, 3, 4, 6 কয় ধরনের? কয় প্রকার? সীমিত দায় কোম্পানি কয় প্রকার? সীমিত দায়ের কোম্পানি সম্ভবত 6 প্রকার না কি? 2 প্রকার। অর্থাৎ তোমার 2 প্রকার। এরপরে আসি, কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদের কি বলে? কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারী কি বলে? মালিক, পরিচালক, প্রবর্তক, শেয়ার হোল্ডার কি বলে? আচ্ছা, একটা বিষয় তোমাদের বলে রাখি, মানে কনফিউজিং তোমাদের কাছে লাগে কিন্তু বিষয়টা কোনো কনফিউজিং এর না, এটা ম্যাক্সিমাম ভুল করো তোমরা অ্যাডমিশনেও। সেটা হচ্ছে যখন কোম্পানির উদ্যোক্তা বলে বা কোম্পানির উদ্যোগ গ্রহণ কে করে তাকে যখন বলা হয় তখন সেটা হয় প্রবক্তা। কিন্তু যখন বলা থাকে কোম্পানি ব্যবসায় উদ্যোগ, তখন সেটা বলা হয় উদ্যোক্তা। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করে তাকে বলে উদ্যোক্তা, আর যিনি কোম্পানি উদ্যোগ গ্রহণ করে তাকে বলে প্রবক্তা। প্রবক্তা আমাদের কয় ধরনের? 3 ধরনের। তো যাই হোক, এখানে আমাদের কোম্পানি গঠন উদ্যোগ গ্রহণকারী কি বলে? প্রবর্তক। কি বলে? প্রবর্তক। কোনো ঝামেলা হবে? আশা করি হবে না। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদের এই ক্লাসটি জয়েন করার জন্য। এই রোজা রমজানে জানি অনেক কষ্টকর বিষয়গুলো, কিন্তু তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসগুলো করার জন্য। এবং সামনে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। অবশ্যই ক্লাসগুলো জয়েন করবা এবং নিজেদের প্রস্তুতি এবং নিজের স্বপ্নে পৌঁছাতে ইনশাআল্লাহ তোমরা সফল হবা। আসসালামু আলাইকুম।